সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আইন বিষয়ক অনুষ্ঠান, আইন ও অধিকার অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানে বরাবরের মতো আমাদের গেস্ট আছেন বিলেতে বাঙালি কমিউনিটির জনপ্রিয় এবং বিজ্ঞ আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি জেকেআর সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে আছেন। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন উত্তরের জবাব দিচ্ছিলাম। আমরা আমাদের প্রোগ্রামে সাধারণত সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু আইন বিষয়ক আপডেট দিয়ে থাকি। আমরা অবশ্যই আপনাদের প্রশ্ন পর্বে আবারও যাব, কিন্তু এই ফাঁকে আমরা একটু সংক্ষেপে কিছু আইনের আপডেট আমরা দিতে যাচ্ছি। রাজা ভাই, কাইন্ডলি যদি আপনি আসলে আপডেট দিতে গেলে প্রথমেই তো ব্রেক্সিট নিয়ে কথা বলতে হবে। ব্রেক্সিটের অনিশ্চয়তা চলছে। 29শে মার্চ আমরা বেরিয়ে আসবো, কারণ আমি এর আগেও অনুষ্ঠান থেকে আমরা কয়েকবার বলেছিলাম যে গভর্নমেন্টের একটা কন্টিনিউসি প্ল্যান আছে, যদি কোনো উইদাউট ডিল ব্রেক্সিট হয় তাহলে কী হবে। উইদাউট ডিল ব্রেক্সিট হলে যেটা হবে, আমরা আগে বলেছিলাম যে 29শে মার্চের পরপরই খুব তাড়াতাড়ি করে তারা এই ফ্রিডম অফ মুভমেন্টের তারা অবসান হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকে হয়তো অসুবিধার মধ্যে পড়বে। তো একদম সর্বশেষ যেটা আমরা দেখলাম ইন্টারেস্টিং ব্যাপার, যে সেকেন্ড রেফারেন্ডামের ব্যাপারে মনে হচ্ছে লেবার না রিসেন্টলি বেশ অন্য জায়গাতে বলছে, এবং লেবার পার্টির মধ্যে যারা তাদের ইয়াং গ্রুপটা কিন্তু চাচ্ছে, এবং গতকালকে মনে হয়েছে জেরেমি করবিনের একটা সাক্ষাৎকারে, তিনি স্পেনতে সাক্ষাৎকারে তিনিও এটার প্রতি একটা ইঙ্গিত দিয়েছেন। আচ্ছা, তো আমরা জানি না যে সেকেন্ড কোনো রেফারেন্ডাম আদৌ হবে কি না। সময় কিন্তু খুবই কম, 29শে মার্চ, 1 মাস মতো আছে সময়, এর মধ্যে কী হয় আমরা জানি না। আর JCWI এই ব্রেক্সিটের পরে এবং সেটেল স্ট্যাটাস নিয়ে তারা একটা পেপার প্রডিউস করেছে। তারা বলেছে যে গভর্নমেন্ট যে চাচ্ছে যে যারা এখন তো তুমি জানো যে এই দেশে প্রায় 24-25 থেকে প্রায় 30 লাখের মতো ইমিগ্রেন্ট আছে, ইউরোপিয়ান আছেন, তো তাদের সবাইকে যদি অ্যাপ্লিকেশন করে করতে হয়, যদিও গভর্নমেন্ট তার একটা ডিজিটাল এবং একটা সেলফ সার্ভিসের মতো ব্যবস্থা করেছে, অ্যাপস টাইপ, এবং তারা বলে দিয়েছে যে কোনো ফিও লাগবে না, ফিও মৌকুব। কিন্তু তারা বলছে যে এটা একটা চরম অনিশ্চয়তা ক্রিয়েট করবেন। 30 লক্ষ লোকের অ্যাপ্লিকেশন, এটা একটা বিশাল ব্যাপার। এবং তাদের মতে যেটা হবে সেটা হচ্ছে কি, যে মানুষ দেখা যাবে 29শে মার্চের পরে বিভিন্ন জায়গায় হ্যারাস হবে, কারণ অনেকে ডকুমেন্ট প্রডিউস করতে পারবে না জবের ক্ষেত্রে, তারপরে পড়াশোনার ক্ষেত্রে একটা বিশাল অনিশ্চয়তার বিশাল কেয়াস সৃষ্টি হবে। তাদের প্রপোজাল হচ্ছে গভর্নমেন্ট একটা ডিক্লারেশন দিয়ে বলুক যে 29শে মার্চে ভিতরে যারা এদেশে এসেছে এদের সবাইকেই আমরা দিয়ে দিলাম, অ্যাপ্লিকেশনের কোনো দরকার নাই, তার 5 বছর 10 বছর টাইম দিয়ে তার আস্তে আস্তে রেগুলারাইজ করুক। তার ডিক্লারেশন থাকলে তাহলে তখন কেউ তার পুরাতন কাগজ দেখিয়েই সে কিন্তু চলতে পারবে। এক্ষেত্রে একটাই বড় অসুবিধা, যে তুমি প্রমাণ করবে কি করে আমি মার্চের আগে আমি দেশে আসি, তো যেটা হয়তো হতে পারে যদি 29শে মার্চের পরে গভর্নমেন্ট বলে যে আমরা স্টাম্প করবো পোর্ট এন্ট্রি ঢুকলে, তাহলে হয়তো একটা প্রমাণ হবে। এটা একটা আপডেট। আর একটা যেটা আপডেট, এটা আসলে মানে আপডেট ঠিক নয় এ ব্যাপার, আমার মনে হয় যে আমরা যেহেতু বাঙালি কমিউনিটির, এ ব্যাপারে একটু আমাদের কথা না বললেই নয়। সেটা হচ্ছে শামীমা বেগম। শামীমা বেগমকে নিয়ে যে হইচই শুরু হয়েছে, এবং মিস্টার করবিন এ ব্যাপারে বক্তব্য রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে মিস্টার করবিনের সাথে আমি একমত পোষণ করি যে শামীমা বেগম, তিনি জন্মসূত্রে তিনি ব্রিটিশ, এদেশে তিনি জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশে তিনি কোনোদিন গিয়েছেন কিনা এটা কেউ জানে না। 15 বছর বয়সে যে কোনো কারণে হোক তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আইএস এর সাথে তিনি যোগ দেবেন, বা সেখানে তার বক্তব্য অনুযায়ী উনি ছিলেন একজন হাউস ওয়াইফ, তার সাথে হাজব্যান্ড, তার সাথে তার মানে ওই সংগঠনের কোনো সম্পৃক্ততা ছিল না। এখন যাই হোক, এখন এখানে অনেকের মতে তাকে দেশে ঢুকতে দেওয়া যাবে না, তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া উচিত। আমার ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন, যে একটা 19 বছরের মেয়ে এই বিশাল ব্রিটিশ যে এস্টাবলিশমেন্টের জন্য কি এত বড় একটা হুমকি? আমি মনে করি জিমি করবিনের সাথে একমত যে তাকে দেশে নিয়ে আসা হোক, তার কতটুকু সম্পৃক্ততা ছিল সেটার পরে সেটা দেখে বিচার বিবেচনা নিয়ে এসে যদি তিনি অপরাধ করে থাকেন তবে এদেশের আইন তার শাস্তি দেওয়া উচিত। এবং আমি মনে করি যে ব্যক্তিগতভাবে এটা আমার মত, যে নাগরিকত্ব যিনি কেউ জন্মসূত্রে পেয়ে থাকেন, অটোমেটিক্যালি পেয়ে থাকেন, এটা আসলে কেড়ে নেওয়ার কোনো অধিকার কোনো সরকারই থাকা উচিত নয়। যদি কেউ নাগরিকত্ব পেয়ে থাকে বাই ওয়ে অফ রেজিস্ট্রেশন বা ন্যাচারাইজেশন, দ্যাটস আনাদার ওয়ে দ্যান জন্ম, সেক্ষেত্রে এটা হবে, নইলে এটা হবে না। এখন বাংলাদেশ সরকার একটা বিবৃতিতে বলেছে যে শামীমা আমাদের নাগরিক নয়, কিন্তু আসলে এটা ভুল, কারণ বাংলাদেশের যে নাগরিকত্ব আইন, সেই আইন অনুযায়ী
বাংলাদেশি কোনো পিতামাতার সন্তান তার পৃথিবীর যেখানে জন্মগ্রহণ করেন না কেন অটোমেটিক্যালি তারা ব্রিটিশ। এবং যেটা হতে পারে যে 21 বছরের ভিতরে যদি কেউ তার এই সিটিজেনশিপটা অ্যাসার্ট না করে তাহলে এটা ল্যাপস হয়ে যেতে পারে। যেহেতু শামীমার বয়স এখন 21-এর কম, 19, সেহেতু বলা যেতে পারে যে সে এখনো আইনত বাংলাদেশি। কিন্তু বাংলাদেশ যদি তাকে না নেয়, ফলে আমরা একটা 19 বছরের একটা মেয়েকে নিয়ে যে টানা হেসরা চলছে, এটা আসলে আমার কাছে মনে হয়নি যে এটা সঠিক। এখন আমি জানি না এই ব্যাপারে দর্শকদের কি অভিমত, আমি আমার ব্যক্তিগত মতামত রাখলাম। ভাই শামীমা বেগম ছাড়াও তো আগে অনেক আইএস, যেটা হয়েছে দেখো, যেটা খুবই দুঃখজনক, গত বছর 104 জন নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। এবং কারো যখন নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় এই সিকিউরিটি গ্রাউন্ডে, তারপরে সে কিন্তু অ্যাপিল করার অধিকার সে পায়। কিন্তু অ্যাপিলটা হয় স্পেশাল, যেটা সেই ইমিগ্রেশন কমিশনের সামনে হয়, এটা একটা সিক্রেট ওয়েতে হয় এবং কখনোই ডিসক্লোজ করা হয় না, কোনো ডকুমেন্ট তোমাকে দেখানো হয় না। তুমি লয়ার, তুমি নিজে জানো না, তুমি অ্যাপিলেন্ট, তুমি নিজে ডকুমেন্ট দেখতে পারো না, তাহলে কোথায় গেল সেই ব্রিটিশ জাস্টিস? এই যে আমরা কথা বলি, আমরা যে মুখে ফেনা উঠায় ফেলি যে ব্রিটিশ জাস্টিস, এ ম্যান ক্যানট বি পানিশড আনহার্ড। তারপরে আমরা বলি যে একটা মানুষের তাকে জানার অধিকার আছে, তার বিরুদ্ধে কি অভিযোগ, এর কোনোটাই কিন্তু এখানে মানা হয় না। এর আগে রহমান নামে একটা কেসে একজন পাকিস্তানিকে এখান থেকে রিপোর্ট করা হয় না, সর্বোচ্চ আদালত পর্যন্ত এই কেসগুলি যেয়ে থাকে। সেখানে রহমান কোনোদিনই জানতো না কেন তাকে দেশ থেকে রিপোর্ট করা হচ্ছে। তো এই জিনিসগুলি, এটা কতটা মানে এটা যে ব্রিটিশ যে জাস্টিসের কনসেপ্ট পলিসি বা ফেয়ারনেসের যে কনসেপ্ট আছে, এটা কতটা ফেয়ার হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এগুলি আসলেই আমি মনে করি, আমি একজন আইনজীবী হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে, আমি এই ধরনের বিচার ব্যবস্থাকে তীব্রভাবে প্রতিবাদ করি। এই ধরনের বিচার ব্যবস্থা যদি আজকে সাদ্দামের ইরাকে করা হতো, এই ধরনের বিচার ব্যবস্থা যদি আজকে থাকতো আসাদের সিরিয়াতে, তাহলে বলা হতো তারা কত আনসিভিলাইজড, বারবেরিয়ান বলা হতো। কিন্তু এইখানে যেখানে আমরা বলি যে আমরা এটা হচ্ছে সভ্যতার যেখানে তারা হচ্ছে বলে সূতিকাগার, এখান থেকে জন্ম হয়েছে, সেখানে যদি এই ধরনের বিচার ব্যবস্থা থাকে, এতে কিছু না। আমি কিন্তু আমি নিজে এরকম একটা কেসে আমি ডিল করেছিলাম, আমার মনে আছে, যেখানে একটা কেসে, যদিও এটা সরাসরি সিকিউরিটি নয়, এখানে একজন ফ্যামিলি ইউনিয়নে জয়েন করতে চেয়েছিল, তাকে রিফিউজ করা হয়। এবং পরবর্তীকালে যখন সে আবার স্পাউস হিসেবে আসে, তখন তাকে রিফিউজ করা হয়। এবং দুটো ক্ষেত্রে বলা হয় যে তাদের কাছে এভিডেন্স আছে যে তারা যে না থ্রেট নয়, তার যে ডিভোর্সটা অবটেন হয়েছে ফ্রম ফরেন কান্ট্রি ইয়েমেন, এই ডিভোর্সটা ভ্যালিড নয়। কিন্তু কখনোই কিন্তু ওই ডিভোর্সের কপি বা ওই রেকর্ডের কপি কিন্তু দেওয়া হয় না, প্রোভাইড করা হয় নাই। তারপর যখন আমার সামনে আসে, তখন তারা কিন্তু দে হ্যাভ টু গেট ম্যারিড ফর দ্য থার্ড টাইম। তখন হোম অফিস বলে যে না, তুমি বারবার কেন বিয়ে করলে, একবার বিয়ে হলে বারবার বিয়ে হয় না। তখন আমি আর্গুমেন্ট দিলাম, তুমি এর আগের দুটো বিয়েকেই তুমি স্বীকার করো, অ্যাকসেপ্ট করছো না, অতএব তোমাকে থার্ড বিয়ে তোমাকে স্বীকার করতেই হবে। লাকিলি জাজ কিন্তু আমার সাথে একমত হলেন। আমি জাজকে বলেছিলাম যে দেখো, এই যে তারা বলছে যে আগের ডিভোর্সটা ভ্যালিড নয়, এরা কিন্তু কোনো এভিডেন্স কখনো প্রডিউস করে নাই। লাকিলি জাজ কিন্তু আমার আর্গুমেন্ট মেনে নিয়েছে যে উইদাউট প্রোডাকশন অফ ডকুমেন্ট এটা পারে না। কিন্তু এই যে একটা সিস্টেম তৈরি হয়ে গেছে তাদের, তারা মনে করতে পারে, তো এটার সাথে জাস্টিস কোথায় থাকে? তো যারা মনে করে, যাদের কাছে এখনো এই ধারণা আছে যে ব্রিটেনে আসলেই একমাত্র জাস্টিস পাওয়া সম্ভব, কিংবা আমেরিকাতে গেলে, আমরা আমেরিকাতে গুয়ান্তানামো বে আমরা দেখেছি, গুয়ান্তানামো বেতে এদের নতুন নাম দেওয়া হলো। কি নাম দেওয়া হলো? বলা হলো এনিমি কম্ব্যাটেন্ট। এরা কিন্তু প্রিজনার অফ ওয়ার না, কারণ প্রিজনার অফ ওয়াররা কিন্তু জেনেভা কনভেনশনের আন্ডারে তারা প্রোটেকশন পায়। নতুন টার্মিনোলজি ইউজ করা হলো, বলা হলো কি এরা হচ্ছে এনিমি কম্ব্যাটেন্ট। এনিমি কম্ব্যাটেন্টদের কোনো রাইট নাই। দিনের পর দিন ধরে তারা এনিমি কম্ব্যাটেন্ট স্টেট ডিসাইড করবে। এনিমি কম্ব্যাটেন্ট এই নামটা দিলেন জর্জ বুশ বা জর্জ বুশের যারা তার যারা সহচর ছিলেন, এবং এখানে শত শত আমাদের এই ব্রিটেনের বহু নাগরিক ছিলেন, গত বছরে নির্যাতিত হলেন, থাকলেন বছর পর বছর, কিন্তু দেখা গেল 90% লোকের বিরুদ্ধেই কিন্তু কোনো নির্দিষ্ট অভিযোগ ছিল না, সাসপিশন অনলি। তাহলে এদেরকে যে এই যে তাদের যে জীবন থেকে এতগুলো বছর নিয়ে গেল, তাহলে এদের সাথে নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের কি পার্থক্য আছে? তো এই জন্য আমি অত্যন্ত দুঃখের সাথে এই কথাগুলো বলতে হচ্ছে যে আমি যেহেতু এদেশের নাগরিক এবং যেহেতু এদেশে পড়াশোনা করেছি
এদেশেই আমি শিখেছি হিউম্যান রাইটস কাকে বলে, জি, এদেশেই আমি শিখেছি যে জাস্টিসের কনসেপ্ট কাকে বলে। এবং আপনি একজন হিউম্যান রাইটস প্র্যাকটিশনার জি, আমি হিসেবে। নিজে আমি এখানে শিখেছি, এখানে বড় বড় বিশ্ব অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল পড়ার সুযোগ হয়েছে আমার, জি। কেমব্রিজের ব্যাপারে বিজ্ঞানের ব্যাপারে পড়াশোনা হয়েছে। তাহলে আমি দেখছি আমার রাষ্ট্র আজকে ব্যর্থ হয়ে যাচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। জি। সরি, আমি হয়তো একটু রাজনীতির কথা বলে না, ফেললাম, কিন্তু এটা আমি খুবই ফাইন রেজা দুঃখিত। ভাই। জি। কিন্তু এখন একটা পয়েন্ট যেই পয়েন্টটাতে সব সরকারই একমত, ওয়ার্ল্ডের সবাই, যে সিকিউরিটি ফার্স্ট, এখানে সেটাকে কম্প্রোমাইজ security- করে ফেলছেন হ্যাঁ। আপনি হিউম্যান রাইটসের সাথে। না, সেখানে কম্প্রোমাইজ করা নয়, বিকজ হোয়াট এভার ইউ থিঙ্ক হিউম্যান রাইটস শুড অলওয়েজ স্ট্যান্ড। মানুষের অধিকারকে, মানুষের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য মানুষ না। মানুষ নয়। তাই সেই মানুষই যদি প্রোটেকশন না পায়, জি। সবচেয়ে বড় কথা আমাকে দেখাতে হবে যে শামীমা বেগম 19 How বছরের far একটা she মেয়ে, is risky. এই একটি মেয়ে এই ব্রিটিশ সাম্রাজ্যকে সে কি করে তোলপাড় করিয়ে দিতে পারে এক ব্যক্তি। রেজা ভাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে ইজ লাইক এ মোর পলিটিক্যাল দেন এটা রিয়েল। পলিটিক্যাল, জি। এটা পলিটিক্যাল, ওয়ার্ল্ড পলিটিক্সের একটা অংশ হিসেবেই। ওয়ার্ল্ড পলিটিক্স নয়, এটা হচ্ছে জাস্ট কিছু যে সিম্পলি ট্রাইং টু স্কোর ফিউ পয়েন্টস। জি। এমনকি আমি কিন্তু এখনো খুব সন্দিহান যে এই আইএস এর পিছনে কারা ছিল। একটা ছোট একটা সংগঠন, কথা নেই বার্তা নেই, ফ্রান্সের সমতুল্য জায়গা তারা দখল করে বসে থাকলো, এটা কি সম্ভব? হঠাৎ করে মিডল ইস্ট পুরো দখল করে ফেলল, এটা কি সম্ভব? আবার কিন্তু আবার চলেও গেছে, আবার চলে গেল। জি। তো এই জিনিসগুলি কিন্তু আমাদের বুঝতে হবে, একসময় তালেবানের ক্রিয়েশনের পিছনে কারা ছিল, জি। এটা তো মনে রাখতে হবে। জি। জি, ধন্যবাদ রেজা ভাই। আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন উত্তর পর্বে। আমরা দেখি অনেক কোন দর্শক লাইনে আছেন। হ্যালো দর্শক, হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আমার একটা প্রশ্ন আপনার বারিস্টার সাহেব, এটাই আমার দুইটা প্রশ্ন। জি জি, বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হইল গিয়া, আমার বিয়ার এপ্লাই কি আমি 2বার করছি, 2বার রিফিউজ করে দিছি। ওখন বর্তমানে আপনার আর ফিস কত লাগে ওদিনে হোম অফিসের আর একবার এপ্লাই করতে গেলে কি, আর ডাক্তারি ফিস কত লাগে ওখানটা বারিস্টার সাহেব আমাদের বুঝাইয়া কইবানি আপনারা। আপনি কি অ্যাপ্লিকেশন করেছিলেন? আপনি কি অ্যাপ্লিকেশন ভাই? আপনার স্ট্যাটাস কি? ফ্যামিলি অ্যাপ্লিকেশন, ফ্যামিলি ওয়াইফের। আপনার এখন স্ট্যাটাসটা কি? কোনো কিছু নাই ভাই। তার মানে আপনি এফএলআর এপি অ্যাপ্লিকেশন করবেন তো? জি জি জি, জি, এটাতে আপনার ফি লাগবে 1033 পাউন্ড হোম অফিসের, আর আপনার হেলথ সারচার্জ লাগবে 1000, সব মিলায় 2033 পাউন্ড। আচ্ছা জি জি, আচ্ছা ভাই সাহেব, তো বুঝিলাম। জি আচ্ছা, মনে রাখবেন এই এপ্রিল মাসে কিন্তু ফিটা আবার বেড়ে যাবে, হোম অফিসের ফিটা বেড়ে যাবে এপ্রিলে। ফলে অ্যাপ্লিকেশন করলে এপ্রিলের আগেই আপনার করে ফেলা উচিত, মার্চের মধ্যে করে ফেলা উচিত। জি 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 জি, জি, আচ্ছা। ধন্যবাদ কলার। আমরা চলে যাচ্ছি নেক্সট কলারের কাছে। নেক্সট কলার কে আছেন লাইনে? প্রিয় কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। ভাই, আমি একটা জিনিস জানতাম চাইছিলাম, ওই যে ব্যারিস্টার সাহেবের কাছে জি। কাইন্ডলি কইবেন একটু। জি, ওই বলুন। যে টিয়ার 5 আছে না, ওই যে চ্যারিটি ওয়ার্কার, ভলান্টিয়ার ভিসা, দেশের মানুষের, ওইটা কি তার সঠিক কিনা? ওইটা আপনার টিয়ার 5-এ একটা টেম্পোরারি একটা ওয়ার্ক পারমিট আছে, কিন্তু সেই স্কিমে বাংলাদেশ নাই। ওই যে চ্যারিটি ওয়ার্কার, হ্যাঁ, ওইটা যেটা আছে সেটাতে বাংলাদেশ নাই আর কি, টেম্পোরারি ওয়ার্কারের ওই স্কিমে আমরা নাই। তাহলে এটা সঠিক নাই না? ওই স্কিম একটা আছে টেম্পোরারি ওয়ার্কারের একটা আছে, কিন্তু ওটাতে আমরা নাই। বাংলাদেশ নাই না? জি না, কারণ আমাদেরকে তারা হাই সিকিউরিটি কান্ট্রি, মানে হাই রিস্ক কান্ট্রি হিসেবে গণ্য করে। এবং এই জন্য আপনি দেখবেন এর মধ্যে কিন্তু কিছু কিছু পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, এবং অনেকে বিজ্ঞাপন দিচ্ছে যে এগ্রিকালচারাল ওয়ার্কার হিসাবে আনা হবে, এবং কোনো কোনো জায়গাতে আমরা শুনেছি কেউ কেউ 250 পাউন্ড ফি নিয়ে রেজিস্ট্রেশন করাচ্ছেন এবং বলেছেন যে পরে আসলে 5000 পাউন্ড দেবেন। আমাকে গত একটা টেলিভিশন প্রোগ্রামে আমাকে প্রশ্ন করেছিল। এগুলি সবই কিন্তু আসলে ভুয়া, কারণ বাংলাদেশ ওই এগ্রিকালচার ওয়ার্কারের স্কিমে নাই। এটা মূলত ইউরোপের অন্যান্য দেশ থেকে তারা আনবে, ইউরোপের অন্যান্য দেশ থেকে তারা আনবে, যেহেতু বাংলাদেশ হাই রিস্ক কান্ট্রি, বাংলাদেশ স্কিমে নাই। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা চলে আসি পরবর্তী কলারের কাছে। পরবর্তী কলার কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম ব্যারিস্টার সাহেবের কাছে, যদি নো ব্রেক্সিট ডিল হয়, ঠিক আছে, নো ডিল ব্রেক্সিট, আমার মেয়ে এখন ইয়ার 12-এ পড়ছে, সে কি তাহলে এখানে ইউ হিসেবে, ইউ সিটিজেন হিসেবে কোন ফাইন্যান্স পাবে? না সরি, আপনি আমাকে বলেন, আপনি আমাকে প্রথমে বলেন আপনাদের স্ট্যাটাসটা কি? না, আমরা ইউ সিটিজেন। আপনারা যদি ইউ সিটিজেন হন তাহলে যেটা হবে, আপনারা কি অলরেডি সেটেল হয়েছেন নাকি প্রি সেটেল, কোন স্টেজে আছেন আপনারা?
আমরা অলরেডি সেটেল, আমরা আপনি যদি সেটেল হয়ে যান, শোনেন আপা, আপনি যদি সেটেল হয়ে যান তাহলে একজন রেসিডেন্ট এদেশে ইনডিফিনিট লিভ টু রিমেন থাকলে যে যে ফ্যাসিলিটিস পায়, আপনারাও সেটেল হিসাবে সেই ফ্যাসিলিটিস পাবে। যদি সেটেল হিসাবে আপনারা এলিজিবল হন ফর স্টুডেন্ট লোন, তাহলে আপনারা অবশ্যই স্টুডেন্ট লোন পাবেন। এটার সাথে ইউ এর কোনো সম্পর্ক নাই। না, এটা তো এতদিন তো এইরকমই ছিল, কিন্তু যদি আপনার নো ব্রেক্সিট ডিল হয়, এটা সাথে নো ব্রেক্সিটের সাথে এটার কোনো সম্পর্ক নাই আপা। আপনি যখন সেটেল, পড়াশোনাতে কোনো হ্যাম্পার হবে না। আপনি যখন সেটেল আপা, আপনি সেটেল মানে আপনাকে ধরে নেওয়া হবে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেন থাকলে আপনার যা যা ফ্যাসিলিটিস আপনি পেতেন সেগুলো আপনি পাবেন। ইনডিফিনিট লিভ হিসেবে আমাদের তো এতদিন ইনডিফিনিট লিভ বা এইসবের কোনো কিছুরই অ্যাপ্লাই করার প্রয়োজন ছিল না, কারণ আমরা যে ব্রিটিশ সিটিজেন যেটা পাচ্ছিল আমরাও সেটা পেয়ে আসছিলাম। আপনারা ওটা পান নাই, আপনাদের কতগুলো ভুল ধারণা। ব্রিটিশ সিটিজেনশিপ আর ইউদের সিটিজেনশিপের মধ্যে পার্থক্য অনেক। যেমন ব্রিটিশ যারা এদেশে কমনওয়েলথ সিটিজেন তারা কিন্তু ভোট দিতে পারে, ইউ নাগরিকরা কিন্তু ভোট দিতে পারে না, আপনাদের ভোটিং রাইট কিন্তু নাই। এটা সবসময় মানুষ কিন্তু গুলিয়ে ফেলে, মনে করে উই হ্যাভ গট দ্য সেম রাইটস, আপনার বেনিফিট ক্লেম করতে পারছেন, নট দ্যাট ডাজ নট মিন আপনারা সেম। কিন্তু যখনই আপনারা পিআর পাচ্ছেন, পার্মানেন্ট রেসিডেন্স পাচ্ছেন, তখনই কিন্তু যেটা ইমিগ্রেশনের রুলের আন্ডারে কেউ ইনডিফিনিট লিভ পেলে তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু তখন আপনি পাচ্ছেন। ফলে পিআর পাওয়ার পরে আপনি ইচ্ছা করলে কিন্তু ভোটিং রাইট পেতে পারেন, অন্যান্য সমস্ত রাইট আপনি পেতে পারেন, এমনকি আপনি জুডি সার্ভিসও আপনি যেতে পারেন, এভরিথিং আপনি কিন্তু পান অ্যাজ ইফ আপনি এদেশে সেটেল। এবং যেটা হবে যে 29শে মার্চের পরে আপনারা যারা যারা অলরেডি এদেশে পিআর পেয়ে গেছেন তারা সেটেল স্ট্যাটাস হিসাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সেটেল স্ট্যাটাস আপনারা পেয়ে যাবেন, এবং আপনার সেটেল স্ট্যাটাস অটোমেটিক আপনারা পেয়ে যাবেন, এবং তখন আপনারা সেম রাইট এনজয় করবেন। এখানে এটার সাথে ইউরোপের আর কোনো কনসেপ্ট নাই। এটা আমি বুঝতে পারলাম, কিন্তু যে পিআর যেটা বলছেন সেটা তো আসলে আমরা এতদিন আমরা এটা অ্যাপ্লাই করার জন্য বা এটা পাওয়ার কোনো আলাদা, আপনি যদি পিআর এর জন্য অ্যাপ্লাই না করে থাকেন আপা, তো আমি আপনাকে অ্যাডভাইস করব আপনি তাড়াতাড়ি পিআর এর জন্য অ্যাপ্লাই করে ফেলেন। এখন তো তারা ফিটও মওকুফ করে দিয়েছে, তো আমার মতে আপনি এটাকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেন। তাদের যদিও একটা প্রতিশ্রুতি আছে যে 29শে মার্চের মধ্যে যারা এই দেশে অলরেডি আসে তাদেরকে তারা এই দেশ থেকে বার করবে না, এবং আগের ল অনুযায়ী তারা বলেছিল 31শে ডিসেম্বরের ভিতরে যারা এই দেশে 5 বছর থাকবে তাদেরকে তারা সেটেল স্ট্যাটাস দিয়ে দেবে। তারা এখানে টিটি রাইট এক্সারসাইজ করুক বা না করুক, শুধুমাত্র প্রুফ অফ রেসিডেন্স দেখিয়েই তারা কিন্তু সেটেল স্ট্যাটাস পেয়ে যাবে। তো আমার ধারণা, আমার অ্যাডভাইস হবে আপনারা তাড়াতাড়ি করে সেটেল স্ট্যাটাস নিয়ে নেন যদি আপনারা এই দেশে থাকতে চান। ধন্যবাদ কলার। আমরা আবারও সময় এসেছে আমরা ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পরে আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসবো আজকের অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। সে পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।